কোথায় যেন হারিয়ে গেছে। শুধু বিকিরণ করছে ভেতরে লুকানো বহু অপ্রত্যাশিত কথা। পেছন থেকে সজোরে একটা হর্নের আওয়াজ হলে সম্বিত ফিরে পেয়ে চোখ ছড়ালো সাইদ। নরম কোলটা থেকে হাত সরিয়ে আবারও দায়িত্ব ভারে স্থির হয়ে গাড়ি স্টার্ট দিয়ে ফেলল। প্রথমত একটা কথাও দুপাশ থেকে উচ্চারণ হলো না। আর কেন জানি মেঘের কোলে সূর্যে লুকানোর মতো হারিয়ে গেছে সবটুকু সাজানো গোছানো কথা। ফিহার মধ্যে যেন লজ্জা মেশানো অনুভূতিটা ধাপ ধাপ করে কড়া নাড়ছে। চোখ দুটো বন্ধ করলে মনে হয় পৃথিবীর বুকে যেন বসন্তের মতো সাজ লেগেছে। আঙুলে লেগে থাকা স্যাভলনের গন্ধ, গায়েতে থাকা ঠান্ডা আবহাওয়ার শীতলতা, গায়ে রোমে রোমে ছড়িয়ে পড়া শিরশিরে কাতর অনুভূতি, মনে প্রাণে দুলে ওঠা সরস প্রাণের চঞ্চলতা। হঠাৎ গাড়িটা ব্রেক কষে ফেলে দু চোখের পাতা খুলে সামনে তাকায় ফিহা। বাড়ি এসে গেছে। কোলে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলে আবারও গাড়িটার সামনে দিয়ে আধ পাক হেঁটে গেটটার দিকে অগ্রসর হলো। পেছন থেকে ভারী গলাটা যেন নির্বাক চিত্তে ডেকে উঠল, নাবিলা। দুম করে পা থামানোর মতো আরো একবার থমকে যায় ফিহা। হাত দুটো অন্যায় খামচে সম্পূর্ণরূপে স্থির থাকলে এবার আর পিছু তাকানোর চেষ্টা করলো না। একটু থেমে দৃঢ়তাপূর্ণ পেশাদার কণ্ঠটা মার্জিত স্বরে উচ্চারণ করে উঠল, ডিউটির 3.5 ঘন্টা খরচ করেছি। কোনো ফান্ডামেন্টাল ইস্যু ছাড়া কখনোই আমি অন ডিউটি থেকে ছুটি নেই। যদি এটা আমি করে থাকি, দেন ইউ মাস্ট পে ইট ব্যাক উইথ অনার অ্যান্ড অ্যামোর। দু চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে চমকে উঠল ফিহা। মুখ ঘুরিয়ে আস্তে আস্তে ডান কাত দিয়ে পেছন তাকাতে নেবে, তখনই কালো গাড়িটা হুশ করে রাস্তায় ধুলে উড়িয়ে ছুটে গেল। বাড়ি ফেরার পর একদণ্ড স্বস্তি পাচ্ছে না ফিহা। কেন মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তা সে নিজেও জানে না। গোসল সেরে দুপুরে খাবার খেয়ে ছাদে এসেছে একটু। বিকেলে কমলাভ সূর্যটা নিস্তেজ হয়ে হেলে পড়েছে পশ্চিম দিকে। বাতাসে থেমে থেমে চলা শৈশব ধ্বনিতে ফিহার মনটা অদূর কোনো ভাবনার রাজ্যে হাবুডুবু খাচ্ছে। ডান হাতে থাকা স্মার্টফোনটা মৃদু শব্দ করে ছোট্ট একটা কাপড় দিয়ে থামল। অবসন্ন বিকেলে আকাশ থেকে দৃষ্টি ছুটিয়ে মাথা নিচু করে ফোনটা স্ক্রিনে তাকালো। স্ক্রিনে ভেসে ওঠা নাম ও মেসেজ দেখে চট করে ঢোজোড়া কুঁচকে ফেলে আগ্রহের সাথে মেসেজটা পড়তে থাকে ফিহা। কল ব্যাক করিস, তোর ফোন বন্ধ, শাড়ি কিনেছিস? বর্তমানে বিক্ষিপ্ত মনটা এলোমেলো হয়ে আর ইচ্ছে করলো না কল ব্যাক করে কথা বলতেই। সুফিয়া খালার কাছ থেকে জেনেছে স্যার ওকে কল করেছিল, কিন্তু কলটা কার থেকে রিসিভ করে ফেললে সেই যে সুফিয়া খালা ফোনটা সুইচ অফ করে দেয়, তারপর সেটা চালু হয় 3.5 ঘন্টা পর। ছাদের বুকে পড়ন্ত বিকেলের শেষ রোদ মারিয়ে ছোট ছোট পায়ে চিলেকোঠার দিকে এগোলো ফিহা। মসৃণ কাঠের বন্ধ দরজা ঠেলে ভেতরে ঢুকলে তাপহীন সূর্যের কমলা রোদে অন্ধকার ঘরটা একপালি আলোতে উজ্জ্বল হয়ে উঠল। টান টান করে চাদর বিছানো ছোট্ট একটা চৌকি, শূন্য চেয়ারটার পাশে অবহেলার মতো পড়ে আছে আয়তাকার টেবিলটা। টেবিলের উপর গুছিয়ে রাখা দুটো A4 সাইজের নোটবুক ও কিছু কলম পেন্সিল। টেবিলের সামনে এসে একটা নোটবুক ও পেন্সিল তুলে চৌকিতে গিয়ে আরাম করে বসলো ফিহা। একবারও ভাবল না এই ঘরে আনাচে কানাচে যে মানুষটার স্পর্শ লেগে আছে সে যদি হুট করে এখন এসে পড়ে তখন। চিলেকোঠার একমাত্র জানালাটি খুলে দিয়ে নিবিষ্ট মনে নোটবুকটির পাতায় ভীষণ যত্ন করে পেন্সিল চালালো ফিহা। খোলা জানালাও হাট করে খোলা দরজা দিয়ে হু হু করে বাতাস এসে সপাটে ফিহার এলো চুলগুলো মুখের উপর, গালের পাশে, পিঠের উপর উড়িয়ে দিতে ব্যস্ত। পশ্চিমের সূর্যটা তখন আরও একটু ডুবে গিয়ে মৃদু সন্ধ্যার আহ্বান জানিয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই ডান হাতের পেন্সিলটা থেমে গিয়ে পরিপূর্ণ একটা সাদা কালো মনুষ্য ছবি নোটবুকটার পাতায় হুবহু একটি বাস্তব ছবির মতো ফুটে উঠল। এভাবে যত্ন করে আঁকাটা বিগত সে একটি ঘটনার পর আর কখনই হয়নি ফিহার। অষ্টম শ্রেণীতে থাকাকালীন স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েও যখন বাসায় এসে শুধু আঁকাকির জন্য ডান গালে সপাটে চড় খেয়েছিল, সে অপমান ও লজ্জা ধিক্কারে আর কখনই অঙ্কন প্রতিযোগিতা, চারুকলা একাডেমি, দুর্দান্ত চিত্রশিল্পী রেশমি আপুর প্রশংসা, বিদেশি প্রতিযোগীদের সাথে মোক্ষম লড়াইয়ের সুযোগ, সেসব কিছুই এক ঝটকায় আজীবনের জন্য ছেড়ে দেয়ও। পুরোনো দিনের ফেলে আসা স্মৃতিগুলো রোমন্থন করতেই মুখ ভরা নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে নোটবুকটা সেখানে ফেলে চিলেকোঠা থেকে বেরিয়ে যায়।
নিচে গিয়ে দেখে আফসানা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চা নাস্তা করছে। সিঁড়ি দিয়ে ফিহাকে নামতে দেখে চায়ে চুমুক দিয়ে হাস্য মুখে ডেকে উঠলেন আফসানা। কি রে, তুই ছিলি কই? তোকে নিচ থেকে এত করে ডাকলাম, কোনো সাড়াই দিলি না। খালামণিকে দেখে মন বেজার ভাবটা ধূলিসাৎ করে হাসাহাসি মুখ নিয়ে কাছে বসল ফিহা। প্রসন্ন হাসিতে স্বাভাবিক কণ্ঠে বললেও, ছাদে ছিলাম খালামণি, এই জন্য তোমার ডাকগুলো শুনতে পাইনি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আজ এত তাড়াতাড়ি কিভাবে আসলে? সব সময় দেখলাম 7টার পর বাড়ি আসো, আজ সেখানে 7টা না বাজতেই হাজির। ও মা, তাড়াতাড়ি না আসলে তোর শাড়ি কেনার সুযোগ পেতাম? তুই যখন আমাকে দুপুরের দিকে ফোন দিলি, তখন কি জানিস আমি কতটা ব্যস্ত ছিলাম? ওই ম্যানেজার বেটাকে সাইডে এনে সব কাজ বুঝিয়ে তাড়াতাড়ি তোর লাল শাড়ি কিনতে চলে গেছে। দেখ তো, এটা পছন্দ হয় নাকি? আমার যা বুড়ো বুড়ো পছন্দ, তা দেখে তোর ভালো লাগবে নাকি সেটা নিয়ে এখন চিন্তায় মরছি। ও সুফিয়া, চা খেয়ে তো গলা ভিজলো না, কি চা খাওয়ালে তুমি? শেষের কথাটা উচ্চস্বরে সুফিয়ার উদ্দেশ্যে বলতেই তড়িৎ গতিতে রান্নাঘর থেকে জবাব দিল প্রৌঢ়া। আপনি এমনি গাদ গাদাইয়া চা খাইতেছেন কে? ডায়াবেটিস ধরবো। আপনি তো চায়েরে মিডা পানি বানাইয়া খান, এত মিডা খায়াও যাইতো না। ভাত দিতাছি, ভাত খান। ভালোই তো, জুতো মেরে গরুদান করতে চাইছো। আমি ভাত খাবো না, পারলে আরেক কাপ চা দাও, না হলে আমি তোমার রান্না করে গিয়ে মিঠা পানি বানিয়ে খাবো। দুপক্ষের এমন মিষ্টি মধুর তর্ক দেখে ফিহা হাসতে হাসতে শপিং ব্যাগ খুলে লাল শাড়ির প্যাকেটটা বের করে দেখল। শাড়িটা তাঁতের, তবে রংটাকে লাল না বলে মেরুন বলে দুধশ্রী হবে। এমন সময় সারাদিন পর কিছুক্ষণ আগে গোসল সেরে চোখের মুখের লালচে ফোলা ভাব একটু কমিয়ে নিচে নামলো ফিহা। পরনে হাঁটু সমান ঢেলে ঢালা অতিমাত্রায় বড় গলার গেঞ্জি, নিচে লেডিস ট্রাউজার পরে ভেজা চুল ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোফায় বসল। ফিহা মুখ তুলে সামনের সোফায় তাকাতেই বড়দের সামনে এমন ফালতু ধরনের পোশাক পরা দেখে নিজেই আপামর লজ্জায় নিষ্পিস করতে লাগলো। আফসানা তর্ক করা বাদ দিয়ে ফিমার দিকে তাকাতেই দ্বিতীয় শপিং ব্যাগটা ওর দিকে বাড়ি দিয়ে বললেন, নে তো ফিমো, দেখ তো খালামণির পছন্দটা ভালো লাগে নাকি। তোর শাড়িটা খুঁজতে খুঁজতে প্রচুর হয়রান হয়েছি বাপ। মনে মনে তোর জন্য যেই রংটা পছন্দ করেছিলাম সেটা কোনো দোকানে পাচ্ছিলাম না। ব্যাটারা কি সব সবুজ বেগুনি হলুদ দেখাচ্ছিল। শেষমেশ ভেতরের একটা দোকানে গিয়ে এই রংটা খুব মনে ধরলো, দেখ খুলে। ফিমা প্যাকেট খুলে হালকা আকাশি রঙের চমৎকার একটা জামদানি শাড়ি আবিষ্কার করলো, যেটা দেখে মোটেও তার পছন্দ হলো না। ওর গম্ভীরূপী চোখ দুটো সামনের সোফায় বসা ফিহার কোলে থাকা মেরুন বস্তুটার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হলো, কিন্তু মনের কথাটা সে ফিহার দিকে তাকিয়ে উচ্চারণ করলো না। মুখে শুধু ফিকে হাসি দিয়ে বললেও, ভালো হয়েছে খালামণি, তোমার পছন্দ খারাপ না। সামনে কোনো ওকেশন পড়লে শাড়িটা পরবো। আমি তাহলে এটা রেখে আসি। আসলে পছন্দ হয়েছে নাকি খুশি করানোর জন্য আমাকে বললি? না, তোমাকে খুশি করাতে যাব কেন? ভালো হয়েছে তাই সত্যটা বলেছি। ফিহার দিকে মুখ ঘুরিয়ে বলেও, যদি ব্যস্ত না থাকিস একটু আমার রুমে আয়, আমার একটা অ্যাসাইনমেন্টে তোর আর্ট করে দিতে হবে। ফিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ফিমার পিছু পিছু রুমে গিয়ে পৌঁছালো। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও অস্বাভাবিকতার চিহ্ন মাত্র না পেয়ে মনে মনে ফিহাও ভাবতে লাগলো, কেন ফিমা আপু দরজা বন্ধ করে লম্বা ঘুম দিয়েছে। পেছন থেকে নব লাগানো শব্দ পেতেই চকিতে পিছু ফিরে ফিমার ক্রুদ্ধ দৃষ্টির মুখোমুখি হলো। পায়ে পায়ে ফিহার দিকে এগোতেই শান্ত ক্ষোভিত চাপা আক্রোশের কণ্ঠে চিরবিরিয়ে উঠল ফিমা। আফিফের ব্যাপারে কবে, কখন, কোন সময় ফাঁস করেছিস তুই? কিভাবে জুনায়েদ শাহিদের কান অবধি এই কথা পৌঁছালো? আমার সামনে অবুঝের নাটক করবি না ফিহার বাচ্চা। তোর জন্য আমি আফিফের কাছে কি পরিমাণের অপমানিত হয়েছি তুই কল্পনাও করতে পারবি না। বাংলা নাটক ছেড়ে সত্যটা উগরে বল। দু চোখ আশ্চর্যভাবে বড় বড় করে ফিহা নিজেও চরম বাকশূন্যতায় স্তব্ধ হয়ে বলল, কি আশ্চর্য, আমার কি মাথা খারাপ? তোমার আফিফ ভাইয়ার খবর আমি কেন ফাঁস করতে যাব? চুপ, নাটক করবি না। এই সিগারেটের নাটক জায়গার মতো দেখাবি। তোর জন্য ভর দুপুরে আমি সবার সামনে ইনসাল্ট হয়েছি। এখন যদি তুই আমার সামনে উল্টোপাল্টা কাহিনী করিস তোর নাটকের ঝাল আমি মিটিয়ে ছাড়ব।
অকথ্য ভাষায় প্রগল্ভ দেখে ফিহার মেজাজটাও ভেতরে ভেতরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। নিজেকে বাইরে থেকে শান্ত দেখিয়ে আবারও স্বাভাবিকভাবেই জানতে চাইল। আমি যেখানে পুরো ঘটনাই জানি না সেখানে আমাকে দোষী সাব্যস্ত করা থেকে 100 হাত দূরে থাকবে। আমার এত টাইম নেই যে তোমার ফালতু কাহিনী নিয়ে পড়ে থাকতে যাব। ভালো মতো জিজ্ঞেস করছি, ভদ্রভাবে জবাব দাও। তোমার কোন ঘটনার জন্য তুমি আমাকে এবং যার নাম ধরে ডাকার কঠিন সাহস দেখাচ্ছ তাকেও দোষী সাব্যস্ত করছো? মধ্যবর্তী দূরত্ব সম্পূর্ণ কাটিয়ে একেবারে ফিহার মুখোমুখি হয়ে দাঁত চিবিয়ে বলতে লাগলো ফিমা। আফিফের ব্যাপারটা আমরা 3 ফ্রেন্ড আর তুই ছাড়া কেউ জানতো না। সেখানে আর একজন ব্যক্তি এটা কিভাবে জানতে পারলো? আফিফকে বাবুরাইল রোডে ডেকে এনে পিটিয়ে জখম করে আমার কাছ থেকে দূরে থাকতে বলল কেন? আছে জবাব? আফিফের কাজে এসে আমাকে জুথিদের সামনে ইচ্ছে মতো যাতা ব্যবহার করে কথা শোনালো। এই ড্রাইভার কে নেবে? তুই? সিলিং ফ্যান ঘোরানোর মতো ভনভন করে ফিহার মাথাটা যেন ঘুরতে লাগলো। ও তো জানেই না কখন কিভাবে বিভৎস ঘটনাগুলো আড়ালে আবডালে ঘটে গেছে। এমনকি ফিমার ঘটনায় অযৌক্তিকভাবে সাইদের ঢোকাটা কেন জানি আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দিল ওকে। ফিহা কোনো উত্তর না পেয়ে নিজের শুকনো ঠোঁটটা জিভে ভিজিয়ে নিয়ে আবারও বলে উঠল, জ্ঞান থাকতে ওয়াদা দেওয়া কথা আমি ভাঙি না। অত বড় পাষাণ বা মূর্খ আমি নই। আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল আছে যা দুপক্ষের কথা না শোনা অবধি বোঝা যাবে না। রাগে ফুঁসতে থাকা ফিমা সামান্য এই কথাটুকুর আমলে না নিয়ে উল্টো উত্তেজালো রাগে ভয়ঙ্করভাবে ফেটে পড়ল। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? ভিতরে ভিতরে আমার বিরুদ্ধে হিংসা পুষে এখন ভালো মানুষের সাজার অভিনয় করছিস? বাবাকে নিজের আঙুলে নাচিয়ে তুই। কথাটা বলতেই হঠাৎ প্রচন্ড আগ্রাসী রূপে ফিহার চুলটা খামচে ধরতে গেল ফিমা। পারল না। ফিয়ার সঙ্গে সঙ্গে সরে গিয়ে ফিমা হাত দুটো ক্রস করে আটকে নিজেকে টালমাটাল ক্ষোভটা এবার ছেড়ে দিয়ে বলল, খবরদার, চুল টাচ করার সাহস দেখাও না একদম। বাবা মা সব সময় তোমার ব্যাপারগুলি নিয়ে প্রায়োরিটি দিয়ে আসছে, আমারটা না। সেখানে আমার উচিত ছিল তোমার ব্যাপারগুলো নিয়ে হিংসা করা, অথচ এই ধরনের থার্ড ক্লাস হিংসা আমি করিও না, করবো না কখনো। বড় বলে যতটুকু সম্মান তোমাকে দেখানো প্রয়োজন ততখানি দেখাবো, কিন্তু বাড়াবাড়ি রকমের বাজে আচরণ দেখতে না, তোমাকে আমি কখনো ছেড়ে কথা বলবো না, একদম বলে দিলাম। তোমার সো কল্ড বন্ধু নিয়ে সাজে ঘুরো, জাফলং যাও, যেটা খুশি করো, আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার ঘটনা দেখার জন্য। যাকে তুমি অভদ্রের মতো নাম ধরে ডাকছো, এই কাজটা তুমি তার সামনে করে দেখাও তো একবার, তোমাকে ভালো মতো শিক্ষা দিয়ে ছেড়ে দিবে একদম। বাবা মার মতো তোমার ফালতু ভুলগুলো ইগনোর করতে যাবে না ফিমা আপু। আর হ্যাঁ, আমাকে তুমি দয়া করে রাগাতে এসো না, আমি শান্তিপূর্ণ মানুষ, আমাকে শান্তি মতো থাকতে দিও। অশান্তির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলে না, তোমাকে সম্মান দিতে আসবো না আমি। রাগারুন মুখে তেজস্বী ব্যক্তিত্বের মতো প্রত্যেকটা কথা শুনিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফিহা। বেরোনোর শেষ মুহূর্তে পা থামিয়ে সরাসরি ফিমার দিকে জোরালো স্বরে বলল, পরনের ওসব গেঞ্জি ট্রাউজার পাল্টে এসো, এটা আমাদের বাড়ি না। মা এই ধরনের জামা কাপড় আমাদের বাড়ি ছাড়া অন্য কোথাও পরার অনুমতি দেয়নি। বড়দের সামনে যেমন জামা কাপড় পরা উচিত আমার চেয়ে তুমি সেটা নিশ্চয়ই ভালো করে জানো। মুখ ঘুরে নিজের রুমের দিকে ত্রস্তভাবে পা চালালো ফিহা। এদিকে হতভম্বের মতো কেউ যে ওর মুখের উপর এভাবে কট্টর ভঙ্গিতে কথাগুলো শুনিয়ে দিয়েছে এটা কল্পনাও করতে পারছে না ফিমা। যেখানে নিজে বড়জন হবার দরুন ছোট বোনের গালে কষি দুটো চর লাগানোর কথা, সেখানে বলদের মতো চুপ মেরে একটা কথাও বলতে পারল না ফিমা। রাত 12টার পর থেকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে দেশে আনাচে কানাচে ঠান্ডা ভর করলো। গরমের তীব্র তাপদাহে অতিষ্ঠ হওয়া জনগণ এবার স্বস্তির নিঃশ্বাসে গা ছেড়ে বাঁচল একটু। টিভির পর্দায় দেখাতে শুরু করলো আজ বৃষ্টি হবে এবং আগামী কিছুদিন দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে নাস্তার জন্য ব্যস্ত আফসানা টিভির খবরটা শুনতে শুনতে সুফিয়ার দিকে বললেন, ও সুফিয়া, কি বলে এগুলো? দীপের বিয়ে কি বৃষ্টির মধ্যে পড়বে নাকি? বৃষ্টি হলে তো বিপদ, প্যান্ডেল আয়োজন সবকিছুই বৃষ্টির পানিতে তছনছ হয়ে যাবে। সুফিয়া পাশে দাঁড়িয়ে নিজেও টিভির সংবাদটা শুনতে শুনতে তীব্র আফসোস করে বলল, আপা, সময় তো নাই, শুক্রবারে বিয়া আর আইজ মঙ্গলবার যাইতাছে। কি হইলে এডি, এখনো তো আপনি মার্কেট টুকরেট কিছুই করলেন না। মাইয়াগুলা কি ভাইয়ের বিয়েতে কিছুই দিবেন না? কি হলবো এখন, ভাবছেন কিছু?
ভীষণ চিন্তিত হয়ে মুখটা সুফিয়ার দিকে ফেরালেন তিনি। আজ ছাড়া তো উপায় দেখছি না সুফিয়া, কি করি এখন? এদিকে ফিহার কালকে কলেজে অনুষ্ঠান, আবার